তুমি কাকে খুঁজতে এসেছো? আমার মাকে অনেক মারধর করছে, এটা বলার বাইরে। নাম কি তোমার? সোনিয়া। মায়ের নাম আনু, বড় ভাইয়ের নাম মনে আছে সোহেল, ছোট মামার নাম অলি মামা। বরিশালের হিজলা থানাতে ওর বাড়ি। বড় খালার বড় ছেলের নাম হচ্ছে দেলোয়ার, মেজো ছেলের নাম আক্তার, বড় মেয়ের নাম হইতেছে আকলি, মেজো মেয়ের নাম রুজি, ছোট মেয়ের নাম স্বপ্না। ময়না তানিয়া আমার ছোট খালার মেয়েরা। হযরত আলী কে তাহলে? ছোট খালার ছেলের নাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো। আপন ঠিকানার বেসিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিবরিয়া, এবং আজকে আমার সঙ্গে যিনি আছেন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার আগে বা তার গল্পটা তুলে নিয়ে আসার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এই অনুষ্ঠানে এসে নিজের পরিবার খুঁজতে চান বা খুঁজে দিতে চান, দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। নাম কি তোমার? সোনিয়া। তোমাকে আমি তুমি করে বললাম, কোনো সমস্যা নাই তো? না না। সোনিয়া, তোমার বয়স দিয়েছে এখানে 20 বছর আনুমানিক, না? জি। এবং তুমি হারিয়ে গেছো 7 বছর বয়সে। তোমার নাম কি কি মনে আছে? মায়ের নাম মনে আছে না? বলো একটু। মায়ের নাম আনু। বাবার নাম? বাবার নাম মনে নাই। সিদ্দিক? সিদ্দিক বাবার নাম ঠিক মনে নেই সঠিক। আচ্ছা, ওকে। তাহলে সিদ্দিক লিখে দিল কেন এখানে? বড় ভাইয়ের নাম মনে আছে? বড় ভাইয়ের নাম মনে আছে সোহেল। সোহেল। মামার নাম? ছোট মামার নাম অলি মামা। বরিশালের হিজল থানাতে না হিজলা থানাতে? হিজলা থানাতে। হিজলা থানায় তোমার বাড়ি? জি। এটা তুমি নিশ্চিত? জি। বরিশালের হিজলা থানাতে ওর বাড়ি। মায়ের নাম আনু, বাবার নাম ওর মনে নাই তেমন একটা। বড় ভাইয়ের নাম সোহেল, মামার নাম হচ্ছে অলি। ওর খালাতো ভাইয়ের নাম মনে আছে? বলো তো। দেলোয়ার না? দেলোয়ার, আক্তার, হযরত আলী। বড় খালার বড় ছেলের নাম হচ্ছে দেলোয়ার, বড় মেজো ছেলের নাম আক্তার, আর বড় মেয়ের নাম হইতেছে আকলি, মেজো মেয়ের নাম রুজি, ছোট মেয়ের নাম স্বপ্না। ময়না তানিয়া? আর ওরা হচ্ছে আমার ছোট খালার মেয়েরা। আচ্ছা, হযরত আলী কে তাহলে? ছোট খালার ছেলের নাম। ছোট ছেলের নাম হযরত আলী, ময়না তানিয়া। জি। অনেক কিছু মনে আছে তোমার। কি হয়েছে বলো তো ঘটনাটা, একবারে ছোটবেলা থেকে বলো। আমি চট্টগ্রামে ছিলাম, তারপরে আমার মামা, ছোট মামা আমাকে নিয়ে আসে বরিশালে আমার মার কাছে। তুমি চট্টগ্রামে কার কাছে ছিলা? চট্টগ্রামে আমার জন্ম, আমার বাবার বাড়ি চট্টগ্রাম ছিল। আচ্ছা। তো ওইখানে আমি বড় হয়েছি। পরে যতটুকু মনে আছে আমার মামার কাছে আমি বড় হয়েছি। বড় হওয়ার পরে আমার মামা গ্রামে বেড়াতে আসে। আমার মা ও চট্টগ্রামে ছিল, একটা গার্মেন্টসে চাকরি করতো। মা বাবা একসঙ্গেই ছিল? আমি বাবারে কখনো দেখি নাই। আচ্ছা, তারপরে তোমার মায়ের কাছ থেকে তোমার মামা নিয়ে আসছে? না, আমার মামার কাছে আমি ছিলাম। আমার মামার কাছে আমাকে রেখে আসে। তোমার আর্লি চাইল্ডহুড মেমোরি, মানে একেবারে ছোটবেলার মেমোরির কথা আমি জানতে চাচ্ছি। তুমি চট্টগ্রামে তাহলে কার কাছে ছিলা? মামার কাছে। মামার কাছে? আমার মার কাছেই ছিলাম। আমার মা বরিশাল চলে আসার সময় আমার মামার কাছে আমাকে রেখে আসে। আচ্ছা, তার মানে মামা মা সবাই একসঙ্গেই ছিল? জি জি। আচ্ছা, তারপরে তোমার মা চলে আসলো বরিশালে, তোমার মামার কাছে তোমাকে রেখেই চলে আসছে। তারপরে বেশ কয়েক বছর আমার মামার কাছেই আমি ছিলাম। থাকার পরে আমার মামা বরিশালে বেড়াতে আসে, তখন আমাকে নিয়ে আসে বরিশাল। আচ্ছা। বরিশালেই ছিলাম কয়েক মাস, পরে মার আরেকটা বিয়ে হয়। এটা তোমার মনে আছে? হ্যাঁ। আচ্ছা। মার বিয়ে হওয়ার পরে মা আমাকে তারপরে তো মানে ওইখানে রাখা একটু অসুবিধা হইতেছিল সম্ভবত। তারপরে যাই হোক ঢাকায় নিয়ে আসে আমাকে আর আমার ভাইকে। পরে আমার ছোট খালার বাসায় যে আমরা উঠি, মানে কয়েকদিন ছিলাম। পরে ছোট খালার এক পরিচিত একটা বাসা ছিল, ওই বাসায় আমাকে কাজে দেয়। সো এটা বরিশাল থেকে তোমাকে এই পাশে ঢাকায় পাঠালো তখন? জি জি। আচ্ছা, আমার মাই নিয়ে আসছে। আপন মা? জি। তোমার বয়স কত তখন যখন তোমার মা এখানে নিয়ে আসতেছে তোমাকে মানুষের বাসায় কাজে দেওয়ার জন্য? 7 বছর। 6 থেকে 7 বছর। তোমার মা বিয়ে হয়ে গেছে, তোমাকে সাথে রাখে নাই? না। কেন? জানি না, হয়তো বা পারিবারিক। তোমার নানু ছিল না? আমার নানু ছিল, পরবর্তীকালে যখন আমাকে বাসায় কাজে দেয় পরে শুনছি আমার নানু মারা গেছে। ও, মানে তোমাকে রাখার মতো কোথাও কোনো জায়গা ছিল না? না না। সো এই জন্য তোমাকে একটা বাসায় কাজে দিয়ে দেয়, দিয়ে তোমার আম্মা বিয়ে শাদী করে ওদিকে চলে গেছে? বিয়ে আগেই করছে, দেওয়ার আগে। পরে মানে আমাকে যে বাসায় দিছে ওনার মামার বাসায় আবার আমার ভাইকে কাজে দিছিল, বড় ভাইকে। আপন বড় ভাই? হ্যাঁ। ও আচ্ছা, তোমার একটা ভাইও আছে? জি। সেটার নাম হচ্ছে সোহেল। হ্যাঁ, যেটা তুমি একটু বললা। হ্যাঁ, তারপরে ওই ভাই আর আমি ছিলাম এভাবে। পরে যে বাসায় আমি ছিলাম ওই বাসার মানুষটা ভালো ছিল না, মারধর করতো অনেক, অত্যাচার করতো অনেক, মানে অনেক মারধর করছে, এটা বলার বাইরে। ওই রোজা ছিলাম আমি ওই দিনকা, মানে ভয়ে গিয়াতে পালায় আসি, ছোট ছিলাম, রাস্তাঘাট কিছুই চিনতাম না। তোমার ভাইকে বলতাম না যে আমাকে এরকম মারধর করে? আমার ভাইয়ের সাথে আমার কথা হইতো না। কথা হতো না তেমন একটা, না? পালাও কিভাবে তুমি ওখান থেকে? বাসা ছিল দোতলা, ছাদের থেকে একটা নামার জায়গা ছিল, ওদিক দিয়ে নেমা পালাই গেছিলাম। আচ্ছা। তারপরে পালা যাওয়ার পর আমি ঢাকা শহর কিছু চিনি না, পরে আমি হাঁটতেছিলাম। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ভাইরাল হয়েছে। টিকটকার সম্ভবত টিকটক করে, ওর বাসায় একটা মেয়ে ফিজিক্যালি ভায়োলেন্সের শিকার হয় লম্বা সময় ধরে। 71 টেলিভিশনের একজন সাংবাদিক, আমি ভাইজান আপনার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, ওনার সঙ্গে আমার কথা হয়েছে ফেসবুকে এবং একই সাথে ফোনে, আমার আইডিতে শেয়ারও দেওয়া আছে ঘটনাটা।
উনি দুর্দান্ত একটা সাংবাদিকতা করেছেন এবং এটা নিয়ে বর্তমান সমাজ কল্যাণ উপদেষ্টা যিনি সে পর্যন্ত যাওয়া হয়েছে। সম্ভবত এই টিকটকার ভদ্রমহিলা তিনি এখনো জেলে আছেন। পরবর্তীতে আমি ওনাকে বলেছি যে আপনি এটা কি হয় না হয় আমাকে একটু ফলো আপ দিন, আমিও আপনার সাথে কাজ করতে ইন্টারেস্টেড। আসলে ওনার সাথে আমার ডিসকাশনের একটা বিষয় ছিল, সেটা আমি আপনাদের সঙ্গে পাবলিকলি শেয়ার করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিরাপদ হাব তৈরি করা উচিত, বিশেষ করে এরকম বাচ্চা যারা আছে, যারা বিভিন্ন বাসায় কাজ করেন। প্রথমত হচ্ছে যে এরকম বাচ্চাদেরকে দেয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যারা এরকম কাজ করছেন এবং যারা নির্যাতনের শিকার হচ্ছেন, এরা যদি জানে যে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা জায়গা আছে বা এরকম একটা গ্রুপ আছে যেখানে আমার কথা বললে বা আমার কথা কেউ যদি ওখানে বলে, তাহলে আলটিমেটলি আমি যে কোনোভাবেই হোক একটা শেল্টার পাবো, যে কোনোভাবেই হোক আইনের আশ্রয় নিতে পারবো। এইরকম একটা বলয় যদি কেউ তৈরি করতে চান, দেখুন ভাই আমি অনেক ব্যস্ত মানুষ, তারপর আমি আপনাদেরকে বলছি আপনারা যদি তৈরি করতে চান কেউ বা কোনো গ্রুপ যদি এরকম থেকে থাকে যারা সোশ্যালি খুব বেশি অ্যাক্টিভ, আপনারা শুরু করেন, একটা দুটো কেস দিয়ে আপনারা শুরু করেন। আপনারা বিশ্বাস করেন এরকম 8-10টা কেস যদি কন্টিনিউয়াসলি আপনারা সাকসেসফুলি করতে পারেন, এইটার বাংলাদেশে একটা রেভলিউশন ঘটায় ফেলবে। অন্তত এইরকম ছোট ছোট বাচ্চা যারা নিরপরাধ বাচ্চা, যাদের আসলে পরিবারে থাকার কথা, আশ্রয়ে থাকার কথা, এবং এই আশ্রয়ে থাকার চেয়েও বড় কথা হচ্ছে যে তারা এমন একটা জায়গাতে গিয়ে পড়েন যেখানে তারা ফিজিক্যালি এবং মেন্টালি ভয়ঙ্কর রকম পৈশাচিক নির্যাতনের শিকার হন, যেটা যখন তারা বের হয় তাদের চেহারা দেখে বোঝা যায়। এদেরকে সেভ করা এর চেয়ে পবিত্রতম দায়িত্ব কিছু হতে পারে না। সো আপনারা যদি এরকম কেউ কোনো উদ্যোগ নেন যে ভাই আমি করতে চাই এরকম একটা কাজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটা কিছু পিপল একসাথে হয়ে গ্রুপ করে এখানে সাংবাদিককে রাখেন, সবাই মিলে এরকম যদি একটা কিছু করেন, এবং ডেফিনেটলি আমার জায়গা থেকে যতটুকু সাপোর্ট করার আমি করব। চাই যে এই জায়গাটা অন্তত বন্ধ হয়ে যাক। এরকম ছোট ছোট বাচ্চাদের বাসায় কাজে আছেন, তাদেরকে নির্যাতন করার আগে অন্তত 100 বার চিন্তা করবে যে আমার মান সম্মান এবং একই সাথে আমি বিপদগ্রস্ত হব যদি এটা ফ্ল্যাশ হয়। এবং ডেফিনেটলি সেই ফ্ল্যাশ হওয়ার সুযোগটা থাকবে, কারণ আশেপাশের ফ্ল্যাটে যারা থাকেন তাদেরকে আমরা ইন্সপায়ার করবো যে আপনার আশেপাশে যদি এরকম কেউ নির্যাতনের শিকার হয় আমাদেরকে জানান, ঠিক আছে? সো এটা আপনারা উদ্যোগ নিতে পারেন, আমার জায়গা থেকে যথেষ্ট সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। তারপরে কি হলো, আপনি বের হলেন কিভাবে বলেন? বের হয়ে আসার পরে আমি ঢাকা শহর কিছু চিনি না, তারপরে দুইটা মহিলাকে দেখছিলাম বসে আছে, পরে ওনারা দুইজন আমাকে কাঁদতে দেখে বলছে যে তোমার কি হয়েছে? পরে আমি বলছি যে দেখেন আমি এরকম একটা বাসার থেকে চলে আসছি, আমাকে তো এখানে অনেক মারে। তারপরে ওনারা আমার কথা শুনে বলছে যে ঠিক আছে তাহলে তুমি কি ওই বাসায় যাবা, যাইলে দিয়ে আসি। আমি না, আমাকে গেলে তুমি বাসাটা চিনবা এখন? জি এখনো চিনো? আমি গেছিলাম মাঝখানে ঠিকানা নেওয়ার জন্য, কিন্তু ওনারা দেয় নাই। কেন জানি না, ওনাদের কাছে নাকি কোনো ঠিকানা নাই, মানে রীতিমধ্যে আমাকে নির্যাতন করছে, এগুলার ভয়ে হয়তো বা আমাকে ঠিকানাটা দিতে চায়। ঠিকানা দিতে তারা বাধ্য, ঠিকানা দিবে না মানে তুমি পুলিশের কাছে যাবা? তুমি পুলিশের কাছে যাও, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করো। পুলিশ যদি তোমার এটা যদি অ্যাড্রেস না করে, পুলিশ যদি বলে যে না আমরা এটা নিব না, দরকার আমরা সেটা নিয়েও কাজ করবো। আচ্ছা তারপরে তুমি পুরো ঘটনাটা বলো। ঠিকানা দিবে না মানে অবশ্যই ঠিকানা দিতে হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে কি হয়েছে? তারপরে ঠিকানা দেয় নাই, পরবর্তীকালে যখন গেছিলাম তাও দেরিতে, 5-6 বছর পরে গেছিলাম। সেটা ঠিক আছে, তুমি যেতেই পারো। তোমাকে চিনছে ওরা? জি চিনছে, কিন্তু ঠিকানা তাদের নাকি নাই কাছে। আচ্ছা আচ্ছা দিয়ে এগুলা বলতেছিলাম। আচ্ছা তারপরে আমি ওই বাসা থেকে চলে আসার পর ওই দুইটা মহিলা। তোমার ভাইটা কোথায় আছে জিজ্ঞেস করছো? আমার ভাই নাকি গ্রামে আমার মার কাছে চলে গেছে। ওই ফ্যামিলিতে ছিল তোমার ভাই? জি। তার মানে একটা ভাই থাকবে, একটা দুইটা বাচ্চা থাকলেও তার ঠিকানাটা জানে না, গ্রামের নামটা জানে না, কোথা থেকে আসছে কিছু জানে না, এটা কতটুকু মানে এটা তো রীতিমতো অবিশ্বাস্য। হ্যাঁ তারপরে কি হলো? তারপরে ওই মহিলা দুইটার বাসায় আমি ছিলাম, ওনারা রাখছিল, ভালো মানুষ ছিল, রাখছিল। পরবর্তীকালে মানে মধ্যসত্ত্ব পরিবার ছিল তো, যেখানে গেছিলাম ওনারা একটু কেমন যেন ছিল। পরে ওনাদের বাসার থেকে আমি হাঁটতে হাঁটতে আসতেছিলাম, পরে একজন মানে পরিচিত একজন মানুষের বাসায় আসছিলাম। বরিশালের হিজলা থানাতে যদি তোমার বাড়ি হয়, আমরা যদি খুঁজে বের করতে পারি তো ভালো, আর না হলে এই ভিডিওটা তাদেরকে দেখাবা। আচ্ছা ঠিক আছে? আমরা তো এটা প্রচার করার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ রেজাল্ট চলে আসার কথা 2-1 সপ্তাহের মধ্যে। যদি 2-1 সপ্তাহের মধ্যে আমরা সাকসেসফুল না হইতে পারি, এই ভিডিওটা দেখিয়ে তাদেরকে বলবা যে তোমাকে সাথে করে নিয়ে আমরা আইনি অ্যাকশন নিব যদি তোমাকে ঠিকানা না দেয়, এবং এই কথাটাও থাকবে এখানে ভিডিওর মধ্যে। ঠিক আছে? সো তোমাকে যেন অবশ্যই তারা সহযোগিতা করে। প্রথম কথা হচ্ছে যে কোনো বাচ্চাকে কাজে রাখা যাবে না। তোমার বাবা মা যে দিয়েছে সেটা তারাও ভুল করেছে, যেহেতু তোমার বাবা এখানে ছিলই না, মা যে দিয়েছে নিরুপায় হয়ে দিয়েছে, বুঝতে পেরেছি আমরা, কিন্তু ওনারা রাখতে পারবেন না, এটা নিয়ম নাই। আমরা আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি যারা ওকে রেখেছিলেন, আপনারা যদি ঠিকানা জেনে থাকেন দয়া করে ঠিকানাটা ওকে দিয়ে দিবেন। আমরা চেষ্টা করি, যেহেতু হিজলা থানা মনে আছে, আমরা নিজেরাই হয়তো খুঁজে বের করতে পারবো, কিন্তু আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু কোন একটা বাচ্চা তার পারিবারিক ঠিকানা জানবে না এবং সেটা আপনি জানা থাকার পরেও তাকে ইনফরমেশন দিবেন না, এটা তো ভয়ঙ্কর রকম ভাবে মানা যায় না, কোনোভাবে মানা যায় না। তুমি কার কাছে বড় হয়েছো সেটা বলো। ছোটবেলা থেকে। ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে? ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে একটা মহিলা আমাকে পায়, ওনার নাম হইতেছে নাহার। বর্তমান ওনার ছেলের বউ আমি।
বিয়ে শাদী দিয়ে দিয়েছে? জি, আমার বিয়ে হয়ে গেছে। নাহার পেয়ে আপনাকে তোমাকে ওর ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে? না, প্রথমে বিয়ে দেয়নি। প্রথমে ওনার মানে ছোটবেলায় পাইছে তো, পেলে পুষে বড় করছে? পেলে পুষে বড় করছে বলতে আরেকটা বাসায় দিছিল। আচ্ছা। ওই বাসায় আমি ছোট, ওনারা আবার নিজের মেয়ের মতো করে রাখছিল। আচ্ছা। ওইখানে দিয়ে আসছে, পরে ওখানে বড় হয়েছি। বড় হওয়ার পরে যখন ভালো বয়স হয়ে গিয়ে হয়েছে, তারপরে আমাকে ওইখান থেকে নিয়ে এসে তার ছেলের সাথে বিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। কে আসছে আজকে তোমার সাথে? আমার সাথে আসছিল 2 জন আপু। আমার মানে ব্যক্তিগতভাবে হয়তো বা শ্বশুর শাশুড়ি এরকম গিয়া না, মানে ওনারা বলছে খোঁজ পাইয়ে দিব। অতটা আগ্রহ দেখায় নাই? না। তোমার স্বামী কি করে? আমার স্বামী আপাতত বাবার সাথে আর্টের কাজ করে। আর্ট? কি আর্ট? বিভিন্ন আর্ট করে। হাতে আঁকায়? কি রিক্সা পেইন্ট করে? রিক্সাতে নাকি সিনেমার পোস্টার বানায়? কোনটা? স্কুলের বিভিন্ন থাকে না, স্কুল রিক্সা বা ইত্যাদি, এগুলো। থাকে কই? পুরান ঢাকা? তুমি ভালো আছো সবকিছু মিলায়? আছি মোটামুটি। আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন কথা হলো যে তোমার ফ্যামিলি খুঁজে পেলে তুমি কি চিনবা? তোমার মাকে দেখলে চিনবা? মামাকে দেখলে চিনবা? জি। বাবার নাম এখানে আসছে মৃত সিদ্দিক। কে বলছে এটা? সিদ্দিক আমার যতটুকু মনে পড়ে যে সিদ্দিক নাম হলেও হতে পারে। হইতে পারে, কিন্তু কিন্তু আমার নিশ্চিত না। নিশ্চিত না। তুমি মৃত বলছো কেন? আমার বাবা মারা গেছে তো। তুমি নিশ্চিত মারা গেছে? লেখাপড়া কিছু করতে পারছো? লেখাপড়া ক্লাস 5 অবধি। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছো। যতটুকু তথ্য এখানে এসছে একটু চেষ্টা করে দেখি তোমাকে তোমার পরিবারের কাছে ফেরানো যায় কিনা। তুমি কাকে খুঁজতে এসছো? আমার মাকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করতে চাই। আর কিছু বলতে চাও না? সব বলেছো? না, বলছো? কোনো কিছু বাদ পড়ে গেছে? তাওয়াক্কাল তো আল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।